হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ লিটারেচারের খুবই একজন গুরুত্বপূর্ণ রাইটার উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে। আপনাদের সুপরিচিত, আপনাদের সবার পছন্দের উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা করব প্রাইমারি আলোচনা। আজকে আমরা খুব বেশি ডিপে যাব না। আমরা ক্যারেক্টার, কোটেশন, ভিতরের যে গল্প আছে এগুলো সম্পর্কে আমরা বলবো না। আজকে শুধুমাত্র আলোচনা করব প্রাইমারি আলোচনা। তো চলুন শুরু করি। তো সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের যে জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে। তো একই দিনে কিন্তু জন্মদিন এবং মৃত্যুদিন। তো তার জন্ম হচ্ছে 23 এপ্রিল 1564 সালে এবং তার মৃত্যু হচ্ছে 23 এপ্রিল 1616 সালে। এবং তিনি মোট 52 বছর বেঁচে ছিলেন। মাল্যর পরে, মাল্য যখন ছুরিকাঘাতে মারা যায়, তারপরে কিন্তু তিনি উইলিয়াম শেক্সপিয়র খুবই সমাদৃত হন, সাহিত্য সমাজে খুবই সমাদৃত হন। মাল্যর যে লিখনী ধারা, মাল্য যখন জনপ্রিয় হওয়া শুরু করেছে, তো তার কিছুদিন বাদে যখন তিনি ছুরিকাঘাতে নিহত হলেন, তো তখন উইলিয়াম শেক্সপিয়র কিন্তু তারপর থেকে ওঠা শুরু করলেন। তারপর থেকে তার সাহিত্য দ্বারা কিন্তু সাহিত্য সমাজে সমাদৃত হতে লাগলো। তো তখন থেকে তিনি জনপ্রিয় হতে লাগলেন। তো তিনি মূলত এলিজাবেথিয়ান পিরিয়ডের রাইটার। তো এলিজাবেথিয়ান পিরিয়ডের একজন প্লে রাইটার, ইম্পর্টেন্ট প্লে রাইটার। তো আপনারা জানেন যে এলিজাবেথিয়ান পিরিয়ড শেষ হয়েছে 1603 সালে। তো তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন 1616 সালে। কিন্তু তার ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে প্লেগুলো ছিল, তার অধিকাংশই কিন্তু এলিজাবেথিয়ান পিরিয়ডে লেখা হয়েছে, যার ফলে তাকে এলিজাবেথিয়ান পিরিয়ডের কবি হিসেবে আখ্যায়িত করা হয়, মেনশন করা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু যে এলিজাবেথিয়ান পিরিয়ডের যে পরের পিরিয়ডে তারও কিন্তু তার কিছু রাইটার রচনা রয়েছে, বাট তিনি মূলত লিখেছেন এলিজাবেথিয়ান পিরিয়ডেই। তো এটুকু জানলেই হবে। তো বাংলা সাহিত্য একজন একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যু দিন আছে। তো কে সেই ব্যক্তি, তার নাম আপনারা কমেন্টে জানান যে কে কোন সাহিত্যিক একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যু। পরবর্তীতে চলে যাই যে সনেট। তিনি লিখেছেন টোটাল 154টা সনেট, কম নাই কিন্তু, 154টা সনেট লিখেছেন তিনি। তো প্লে লিখেছেন, অর্থাৎ নাটক লিখেছেন 37টি। কোথাও কোথাও দেখবেন যে আপনারা 38টি দিয়ে আছে। তো যদি 37টি অপশনে না থাকে তো আপনারা 38টি দাগাবেন, আর যদি 37টি এবং 38টি দুইটাই থাকে তো আপনারা 37টি দাগাবেন। এবং যদি আপনার 37 থাকে তাহলে তো কনফিউশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, তো 37টি দাগাবেন। কোথাও কোথাও 38টি লেখা আছে, তো আপনারা 37টি সবচেয়ে গ্রহণযোগ্য। এবং ন্যারেটিভ পয়েন্ট লিখেছেন 3টি। তো তার যে সাহিত্য ধারা, তার যে লিখনী ধারা, তাকে 4 ভাগে ভাগ করা যায়। তিনি মূলত 4 ধরনের লেখনী বেশি লিখেছেন, 4 টাইপের বেশি লিখেছেন। তার যে নাটকগুলা, তাকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ট্র্যাজিক কমেডি হিসেবে লিখেছেন তার যে নাটকগুলা। তো এইগুলা মূলত প্লেকে 4টা অংশে ভাগ করা যায়। তো ট্র্যাজিক কমেডি স্টাইল লিখেছেন। কিছু লিখেছেন ট্র্যাজেডি, শেষটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টের। কিছু লিখেছেন ট্র্যাজেডি, কষ্ট আছে, হাসি তামাশা আছে। কিছু লিখেছেন পিওর কমেডি, শুধুমাত্র হাসি তামাশা। নাটকটা খুবই সুন্দর লাগে। যে সমস্ত কমেডি নাটক আছে তার পড়ে দেখবেন সময় পেলে। তো কমেডি যে নাটক আছে, ট্র্যাজিকও ভালো, বাট ট্র্যাজিকটা আপনাদের হৃদয় ব্যথা দূর করে তোলে। তো এই কারণে অনেক ক্ষেত্রে আপনার ভালো নাও লাগতে পারে। তো কমেডিগুলো অবশ্যই পড়বেন। তো হিস্টোরিক্যাল প্লে আছে কিছু, হিস্টোরিক্যাল বেসড, যেগুলা হচ্ছে হেনরি, রিচার্ড, কিং জন, এইগুলোর জীবনী নিয়ে, এগুলো বিভিন্ন যে ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকে নিয়ে লেখা। যেমন আমাদের অনেকে লিখে থাকেন না, যেমন সিরাজউদ্দৌলা লিখেছেন কেউ, তারপরে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ লিখেছেন। তো এই যে হিস্টোরিক্যাল লেখালেখি আছে, তো এই যে লেখা আছে, তো এইগুলোকে বলা হইতেছে হিস্টোরিক্যাল প্লে। তো তার যে হিস্টোরিক্যাল প্লে আছে, তো তার হিস্টোরিক্যাল প্লে আছে টোটাল 10টি হিস্টোরিক্যাল প্লে আছে। তো তার সেগুলো জেনে নিই, চলুন। তো আছে কিং জন লিখেছেন। তারপরে লিখেছেন হেনরি ফোর। হেনরি ফোরের ভিতর 2টা পার্ট আছে, হেনরি 1 এবং 2। তো হেনরি 6 লিখেছেন এবং হেনরি 8 লিখেছেন এবং লিখেছেন হেনরি 5। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, সবই কিন্তু জোর। আপনারা যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম জোর। এটা লিখেছেন যে 4, মনে রাখার জন্য একটা ট্রিক্স, যে ইনি হেনরির ভিতর যা কিছু লিখেছেন তার কিন্তু অধিকাংশই জোর। যেমন 4,
এটা 6, এটা 8, এবং যেহেতু এই তিনটা জোড় সেহেতু তাকে আমি উপরে লিখেছি, এবং যেটা বিজোড় সেটাকে আমি নিচে লিখেছি, শুধুমাত্র 5টা বিজোড়, তাছাড়া তিনি যা লিখেছেন যেমন হচ্ছে 4, 6, 7, 8 তিনটাই কিন্তু জোড়। তো 4 এর ভিতর পার্ট আছে দুইটা, পার্ট 1 এবং পার্ট 2, এবং হেনরি 8 এর মধ্যে যেটি আছে পার্ট 1 এবং 1, 2, 3 তিনটি পার্ট রয়েছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তো হেনরি তার যে প্রথম নাটক হচ্ছে হেনরি 6 পার্ট 2, তার হেনরি 6টা হতেছে তার প্রথম নাটক। তো হেনরি 6টা হতেছে তার প্রথম নাটক। তো তিনি আরো লিখেছেন রিচার্ড 2, রিচার্ড 3, তো টোটাল 10টি, যেমন কিং জন 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তো তার 10টি, টোটাল 10টি হিস্টোরিক্যাল প্লে রয়েছে। আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। দ্বিতীয় পর্বে যে আলোচনা করব যে তিনি আরো কি কি লিখেছেন, তো সেই সম্পর্কে আলোচনা করব। তিনি লিখেছেন ন্যারেটিভ পয়েম লিখেছেন 3টি, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দি রেপ অব লুসিক্রি। এখন আপনারা কমেন্টে জানান দি রেপ অব দ্য লক কে লিখেছে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান দি রেপ অব দ্য লক কে লিখেছে, এটা অবশ্যই জানাবেন। এটা আমি অবশ্যই পরবর্তীতে পড়াবো কোন এক সময়। তো আপনারা ভিডিওগুলো চেক করে দেখবেন নিয়মিত, ইনশাল্লাহ আপনারা ভালো মতোই বুঝতে পারবেন। তো বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, বাকি আমার ভিডিও প্লে লিস্টে থেকে আপনারা সবগুলো ভিডিও দেখবেন, অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ, অনেক কিছুই জানতে পারবেন। তো বাকি যে ন্যারেটিভ পয়েমটি রয়েছে সেটি হচ্ছে এ লাভার্স কমপ্লেইন্ট। আদার কিছু পয়েম রয়েছে যে দি প্যাশনেট পিলগ্রিম মানে হচ্ছে যারা তীর্থযাত্রা করে, তো পিলগ্রিম বলা হয়েছে। দি ফনিক্স অ্যান্ড দি টার্টেল। দি ফনিক্স মানে যে খুবই দ্রুত চলে, ফনিক্স সাইকেল আছে না, আপনারা সাইকেল তো অনেকে চিনে থাকেন। ফনিক্স অর্থ হচ্ছে যে মানে এত জোরে চলে যে সবকিছু পুরিয়া ছাই করে দিয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সনেট যিনি লিখতেন, তো সনেট লিখেছে 154টি সনেট লিখেছে, আগেই বলেছি। তো সনেট যে স্টাইলে লিখতেন, তার যে স্টাইলটা ছিল, তো তিনি এই স্টাইলটা লিখতেন 4+4+4+2, এবং লিখতেন এবি সিডি ইএফ জি, অর্থাৎ জি, শুধুমাত্র জি, এটা লাস্টেরটা। তো সনেটে তো আপনারা জানেনই চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14টা লাইন থাকে। তো তিনি যে স্টাইলে লিখতেন যে প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনে, প্রথম লাইনের শেষ আবার দ্বিতীয় লাইন, আবার প্রথম লাইনের শেষের যে মিলটা, সেই মিলটা আবার তৃতীয় লাইনের শেষে মিল পাওয়া যাবে, আর দ্বিতীয় লাইনের শেষে যে মিলটা সেটা চতুর্থ লাইনের শেষে মিল পাওয়া যাবে। আর তিনি যে ট্র্যাজেডি লিখেছেন, ট্র্যাজেডি হতেছে মোট 12টি ট্র্যাজেডি লিখেছেন। তো এটুকু জানলেই হবে, বিস্তারিত আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো তার আরো কিছু কমেডি রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব, ট্র্যাজিক কমেডি, হিস্টোরিক্যাল কমেডি, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখন কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেই শেক্সপিয়ার সম্পর্কে, যেটি হচ্ছে যে প্রথম নাটক, তার যে প্রথম নাটক হচ্ছে হেনরি 6 পার্ট 2। আমরা বলেছিলাম যে হেনরি 6 এর পার্ট 2 হইতেছে তার প্রথম নাটক, এটা অনেক ক্ষেত্রে আসে, গুরুত্বপূর্ণ। তার শেষ নাটক অর্থাৎ টেস্ট, অর্থাৎ শেষ নাটককে কিন্তু আপনাকে শেষ নাটক বলবে না। প্রশ্ন যদি আসে তাহলে বলবে যে সোয়ান সং কোনটি, সোয়ান সং। কারো যদি শেষ লেখনী হয়, তা আপনারা ইডিয়মস এন্ড ফ্রেজ যখন পড়বেন তখন হচ্ছে জানতে পারবেন যে সোয়ান সং যা বলা হয়, অর্থাৎ শেষ নাটককে কারো সাহিত্যকর্মে শেষ নাটককে বলা হয় সোয়ান সং। তো যদি ইডিয়মস এন্ড ভিডিওসের ভিডিও না দেখে থাকেন, তো আমার এই ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখবেন যে ইডিয়মস এন্ড ফ্রেজের উপর কিভাবে সহজে ইডিয়মস এন্ড ফ্রেজ আলোচনা করা যায়, কিভাবে সহজে মনে রাখা যায় মুখস্থ ছাড়াই, তো এই আলোচনা করা হয়েছে। তো আপনারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই চেক করে দেখবেন, অথবা ইডিয়মস এন্ড ফ্রেজ সার্চ দিয়ে আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর যে দীর্ঘতম নাটকটি লিখেছেন, তো দীর্ঘতম নাটকটি লিখেছেন, সেই দীর্ঘতম নাটকটি হচ্ছে হ্যামলেট সবচেয়ে দীর্ঘতম একটা নাটক, অনেকগুলো লাইন আছে এখানে, তো অনেক দীর্ঘ, তো খুবই দীর্ঘ। এবং ক্ষুদ্রতম যে নাটকটি রয়েছে কমেডি অফ ইডোর্স এর যে বাংলা অনুবাদ করেছেন আমাদের বিদ্যাসাগর, বাংলা অনুবাদ করেছেন ভ্রান্তি বিলাস। আমাদের বাংলা সাহিত্যের বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার অনুবাদ করেছেন, কমেডি অফ এরর্স, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু মোস্ট অফ দ্য লেখনই কিন্তু আপনার অনুবাদ, অল্প কিছু আছে, অল্প কিছু মৌলিক অনুবাদ আছে, কিন্তু বাদ বাকি সবই কিন্তু অনুবাদ সাহিত্য। তিনি অনুবাদ সাহিত্যের মাধ্যমে মূলত বিদ্যাসাগর হয়েছেন, মানে আসলে খুবই পপুলারিটি অর্জন করেছেন। তার লেখনে আছে অল্প কিছু, যেমন অল্প হইল, অতি অল্পই হইল, আবার অতি অল্পই হইল, এইগুলা কিছু মৌলিক গ্রন্থ আছে। তো অসমাপ্ত নাটক হইতেছে তার যে অসমাপ্ত নাটক, তিনি যেটা শেষ করে যাইতে পারেননি সেটা হচ্ছে টিমন্স অফ এথেন্স। টিমন্স অফ এথেন্স হচ্ছে তিনি শেষ করে যাইতে পারেননি, তার আগেই তিনি মারা গিয়েছেন। আর হারানো নাটক, তার 2টি নাটক হারিয়ে গিয়েছে। তো 2টি নাটক, হারানো নাটক 2টি হচ্ছে লাভস লেবার্স লস্ট, এই লস্ট আছে, এটা দিয়ে মনে রাখবেন যে লস্ট মানে হারাই গেছে, তো লাভস লেবার্স লস্ট, এবং আরেকটি হচ্ছে হিস্টোরি অফ কার্ডেনিয়া। হিস্টোরি অফ কার্ডেনিয়া, এই 2টি নাটক হারিয়ে গেছে। অনেক সময় আসতে পারে প্রশ্ন, যদি একটু কঠিন হয়, যারা একটু ভালো করবেন, 15 ভিতর 13 বা 14 পেতে চান, তো তারা এইগুলো অবশ্যই মনে রাখবেন। সাধারণত এই হারানো নাটক অথবা অসমাপ্ত নাটক থেকে আসে না, তবুও মূলত আসে প্রথম নাটক, শেষ নাটক, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এই 4টা থেকে আসে। তো হারানো নাটক এইগুলো আরো একটু ডিটেইলস, তো এইগুলা যারা একটু ভালো করতে চান অবশ্যই মনে রাখবেন, অবশ্যই এখান থেকে উত্তর করে আসতে পারবেন ইনশাল্লাহ। এইটুকুই। তো আজকে প্রাইমারি আলোচনা শেষ, শেক্সপিয়ার সম্পর্কে প্রাইমারি আলোচনা শেষ। ভিডিওটি কেমন লেগেছে, এবং যে প্রথমে বলেছিলাম যে একই দিনে জন্ম এবং মৃত্যু যে বরণ করেছে বাংলা সাহিত্যে কে, এই 2টি বিষয়ে আপনারা কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লেগেছে, এবং একই দিনে জন্ম মৃত্যু বাংলা সাহিত্যাঙ্গনে কে কে মানে কার কার ক্ষেত্রে আছে এই বিষয়টি, এই মজার বিষয়টি। তো এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমি উত্তর করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।